4 ওভার 1 মেডেন 11 রান 4 উইকেট। হোয়াট এ কামব্যাক! শেখ মাহেদী হাসানের টি-20 একাদশে ফেরাটা কি অসাধারণ হলো। জাতীয় দলের এই টি-20 একাদশের সর্বশেষ 4টা ম্যাচ ধরে যাকে বসে থাকতে হয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজ ডিসাইডারে যাকে একাদশে নেওয়া হবে কি হবে না সেটা নিয়েও দ্বিধাদ্বন্দ্বের জায়গাটা ছিল। ইভেন আমরা স্পিনিং ডিপার্টমেন্টে চেঞ্জ করলেও সেইখানটাতে কি নাসুম আহমেদ বাহাতি স্পিনারকে নেওয়া হবে নাকি এই অফ স্পিনার মাহেদীকে নেওয়া হবে, এই আলোচনার জায়গাটাও ছিল। টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছে শেখ মাহেদীর উপরে এবং সেই আস্থার প্রতিদানটা তিনি কি অসাধারণভাবে দিলেন। পাওয়ার প্লের দুর্দান্ত বোলিংয়ে, ইনফ্যাক্ট পাওয়ার প্লের পরের কথাটাও যদি বলি, 11 ওভারের মধ্যে তার বোলিং শেষ হয়ে গেছে 4টা ওভার কোটার এবং সেইখানটাতে মাত্র 11 রান দিয়ে 4টা উইকেট নিয়েছেন। যখন শেখ মাহেদীর বোলিং শেষ হয়েছে তখন শ্রীলঙ্কার স্কোর 5 উইকেটে 66, তার মধ্যে 4টা উইকেটই তিনি নিয়েছেন। কি দুর্দান্ত প্রত্যাবর্তন দেখতেই তো পাচ্ছি। শেখ মাহেদীর এই ফেরাটা বাংলাদেশে টি-20 সেটআপের জন্য আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং এইটা নিশ্চিতভাবে আমাদেরকে গোয়িং ফরওয়ার্ডে কতটা কনফিডেন্স দেবে শেখ মাহেদীকে এবং আমাদের টিমকে, সেটা নিয়েই আলোচনাটা করছি। দেখুন, প্রথমত একটা কথা বলি যে 4 ম্যাচ পরে যে একাদশে ফিরেছেন শেখ মাহেদী হাসান, সেইটা মেহেদী হাসান মিরাজের জায়গায়। কিন্তু মেহেদী হাসান মিরাজ এবং শেখ মাহেদী হাসান এই দুইজনের প্লেইং রোল কিন্তু একই রকম না এবং টি-20 একাদশ থেকে শেখ মাহেদীর ছিটকে যাওয়ার যে প্রথমত যে তিনি ছিটকে গিয়েছিলেন সেইখানটাতে কিন্তু মিরাজের কোনো রোল ছিল না মানে মিরাজ তো ওই স্কোয়াডটাতেই ছিলেন না। আমরা ইউএই এবং পাকিস্তানের বিপক্ষে ওই যে জোড়া সিরিজটা হয়েছিল, তার আগে লিটন দাসকে আমাদের টি-20 ক্যাপ্টেন হিসেবে 2026 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ঘোষণা করা হয়, কিন্তু তখন বলা হয়েছিল ভাইস ক্যাপ্টেনটা আমরা সিরিজ বাই সিরিজ ওইভাবে বিবেচনা করব, ক্রিকেট বোর্ড থেকে বলা হয়েছিল এবং ওই দুইটা সিরিজের জন্য কিন্তু ভাইস ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছিল শেখ মাহেদী হাসানকে। ভাইস ক্যাপ্টেন হওয়ায় প্রথম ম্যাচটাতে ইউএর বিপক্ষে তিনি 4 ওভারে 55 রান দিলেন এবং সেকেন্ড ম্যাচে একাদশ থেকে বাদ পড়লেন। ওই সিরিজটার স্কোয়াডে কিন্তু মেহেদী হাসান মিরাজ ছিলেনই না, ফলে শেখ মাহেদী তার নিজের বোলিং এর কারণেই বাদ পড়েছিলেন প্রথম ম্যাচের পরে এবং সেই জায়গাটাতে রিশাদ হোসেনকে সেকেন্ড ম্যাচ খেলানো হয়েছিল, যিনি প্রথম ম্যাচটা খেলেননি। আবার ইউএর বিপক্ষে থার্ড ম্যাচটাতে শেখ মাহেদীকে একাদশে নিয়ে আসা হয়, সেটা আবার তানভীর ইসলামের জায়গায়, যিনি প্রথম 2টা ম্যাচ খেলেছিলেন। ওই ম্যাচটাতেও তিনি 4 ওভারে 36 রান দিয়ে উইকেট শূন্য ছিলেন। যে খুব ভালো বোলিং করতে পেরেছেন বিষয়টা তা নয়। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটাতেও শেখ মাহেদী 4 ওভারে বোলিং করে 36 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন। এরপরে তাকে একাদশ থেকে বাদ দেওয়া হয়। পাকিস্তানের শেষ 2টা ম্যাচ মেহেদী হাসান মিরাজ খেলেছেন, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম 2টা ম্যাচ মেহেদী হাসান মিরাজ খেলেছেন। এখন মেহেদী হাসান মিরাজ এবং শেখ মাহেদীর আমি বলছিলাম রোল দুইটা আলাদা। শেখ মাহেদী অনেক বেশি হচ্ছে গিয়ে বোলার, প্রপার বোলার, পাওয়ার প্লের বোলার বা ইনিংসের প্রথমার্ধের বোলারই আমরা সেভাবে বলতে পারি এবং এই জায়গাটাতে বাংলাদেশের আমার মনে হয় যে তিনি স্পিনিং অপশন যদি আমি বিবেচনা করি, বাংলাদেশের আসলে বেস্ট বোলারই তিনি। সেই রোলটা তো তিনি খুব ভালোভাবে পালন করতে পারছিলেন না। ওই 3টা ম্যাচে যে তিনি একাদশে ছিলেন, ভাইস ক্যাপ্টেন, বাদ পড়েছেন, আবার একাদশে ফিরেছেন, ভালো করতে পারছিলেন না বলেই মিরাজকে এইখানটাতে নেওয়া হয়েছে। মিরাজের রোলটা কিন্তু শেখ মাহেদীর রোলটা সিমিলার না। মিরাজের কাছ থেকে এই যে এখনো যে তিনি এই ম্যাচটাও একাদশ থেকে তাকে বাদ দেওয়া হয়েছে, সেইটা কিন্তু মোরলেস তার ব্যাটিং ব্যর্থতার জন্য। বোলিংয়ে তিনি শেখ মাহেদীর তুলনায় মোটেই ভালো না, টি-20 ফরম্যাটের কথা যদি আমরা বলি। তারপরও আপনি যদি শেখ মাহেদীর গত 3টা ম্যাচের বোলিং দেখেন, ওই ইউএই পাকিস্তান সিরিজ, আর যদি মিরাজের এই যে 4টা ম্যাচ খেলেছেন বোলিং দেখেন, খুব যে মিরাজ খারাপ করেছেন তা কিন্তু না। শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজেরই 2টা ম্যাচে তিনি কি বলা চলে যে 4 ওভারে 24 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন, 3 ওভারে 26 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন। পাকিস্তানে একটাতে 4 ওভারে 38 রান দিয়ে উইকেট ছিলেন, কিন্তু আরেকটাতে 3 ওভারে 26 রান দিয়ে 2টা উইকেট নিয়েছেন। ফলে মিরাজের বোলিংটা কিন্তু সিমিলার ছিল। প্রবলেম যেটা হচ্ছে মিরাজের কাছ থেকে ব্যাটিং এর যে প্রত্যাশাটা ছিল সেই প্রত্যাশাটা তিনি পূরণ করতে পারেননি। 2টা ম্যাচে তিনি 1 রান করেছেন, 1-23, 1-26-27 এরকম রান করে। তো ওই ব্যাটিং এর প্রত্যাশাটা পূরণ করতে পারেনি বলে তাকে বাদ দিয়ে শেখ মাহেদীকে আবার আনা হয়েছে। এখন ঠিক আছে, সেগুলো ঠিক আছে, কিন্তু শেখ মাহেদী সেই আস্থার প্রতিদানটা বা তার এই কামব্যাকটা কি দুর্দান্তভাবেই না করলেন শ্রীলঙ্কার বিপক্ষে। বোলিং এ তিনি এসেছেন সেকেন্ড ওভারটাতে এবং নতুন বলে তো তিনি রেগুলারই বল করে থাকেন এবং সেকেন্ড ওভারে বোলিংটাতে এসেই তিনি কুশল পেরেরাকে আউট করে দিলেন। অফ স্ট্যাম্পের বাইরের একটা কি বলা চলে জোরের উপরে করা একটা ফ্ল্যাট বল, যেটা কুশল পেরেরার আউটসাইডে নিয়ে সেটা স্লিপে দাঁড়ানো তানজিদ হাসান তামিমের কাছে চলে গিয়েছে। দারুণ বোলিং যেমন করেছেন, ঠিক তেমনিভাবে ক্যাপ্টেন লিটন দাসের ওই জায়গায় প্রশংসাটা করতে হবে স্লিপটা রাখার কারণে। পরের ওভারটা তাকে দেওয়া হলো 5th ওভারটাতে এবং সেইখানটাতে দীনেশ চান্দিমালের উইকেটটা তিনি তুলে নিয়েছেন, যে মিড উইকেটের ওই জোনটাকে খালি রেখে ওই জায়গাটা দিয়ে শট খেলতে টেম্প করেছেন
চান্ডিমালকে এবং অফ স্ট্যাম্পের বাইরে যে বলটা করেছিলেন, চান্ডিমাল ঠিক মিড উইকেট দিয়ে খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু আউটসাইড এজ হয়ে সেটা উপরে উঠে যায় এবং পয়েন্টে দাঁড়ানো ফিল্ডার জাকের আলী অনেক সেই ক্যাচটা ধরে ফেলেন। সো পাওয়ার প্লের মধ্যেই কিন্তু শ্রীলঙ্কা যে 40 রানে 3 উইকেট হারিয়েছে, তাতে এই 2 ওভারে শেখ মাহেদী 8 রান দিয়ে 2টো উইকেট নিয়েছেন। এরপরে তিনি বোলিংয়ে ফিরেছেন, তা আবার 8th ওভারে বোলিংয়ে তাকে ফেরানো হয়েছে এবং সেই জায়গাটাতে ফিরে তিনি চারিত আসালাঙ্গাকে বোল করেছেন, যেইটা আসলে অফ স্পিনারের একটা ড্রিম ডেলিভারি। রাউন্ড দ্য উইকেটে এসেছেন, অফ স্ট্যাম্পের ওইখানটাতে ওই লাইনটাতে চ্যানেলটাতে বল করেছেন, মনে হচ্ছিল যে বলটা লাইনটা হেল্ড করেছে, একটুখানি আউটসাইড এজটা বিট করে সেইটা ভেতরে না ঢুকে বাইরে গিয়ে আসালাঙ্কার স্ট্যাম্প ভেঙে দিয়েছে, বোল্ড হয়ে গেছেন তিনি। আবার 11 নম্বর ওভারে যখন তিনি এসেছেন, তখন শ্রীলঙ্কার ইনিংসের টপ স্কোরার যিনি, সেই প্রথম নিশাঙ্কাকে তিনি কটেন বোল্ড করেছেন। নিশাঙ্কা তাকে স্ট্রেট ড্রাইভ করতে গিয়েছিলেন, কিন্তু সেটা সরাসরি শেখ মাহেদীর কাছে চলে যায়। 46 রান করা নিশাঙ্কাকে আউট করেছেন, মেডেন উইকেট দিয়ে তিনি শেষ করেছেন। তাহলে দেখেন, শেখ মাহেদী পাওয়ার প্লেতে 2 ওভার বোলিং করেছেন, পরে 2 ওভার করেছেন। প্রথম 11 ওভারের মধ্যে 4 ওভারের স্পেল শেষ হয়ে গিয়েছে। 4টা ওভার করেছেন, 4 ওভারে কোটা শেষ হয়ে গেছে। 4টা ওভার করেছেন, 4টা আলাদা আলাদা স্পেলে, কিন্তু কি দুর্দান্ত সাপোর্টটা তিনি ক্যাপ্টেন লিটন দাসকে দিয়েছেন, বাংলাদেশ টিমকে দিয়েছেন। কি অসাধারণ বোলিং পারফর্ম করেছেন, ক্যারিয়ার সেরা বোলিং শেখ মাহেদী হাসান করেছেন। সো শেখ মাহেদী ওই যে তিনি যে দল থেকে বাদ পড়েছিলেন, সেইখান থেকে তার কামব্যাকটা জরুরি ছিল। তার ওই, আমি বলবো যে তাকে, তার উপরে যে মানে টি20 ফরম্যাটে তিনি আমাদের পাওয়ার প্লের বিবেচনায় খুবই বুদ্ধিমান বোলার, এবং সেইটার প্রমাণ তিনি এই ম্যাচটা আরো একবার দিলেন। তিনি একটু অফ ফর্মে ছিলেন, সেই কারণেই তাকে বাদ দেওয়া হয়েছিল। মিরাজ ওই অপরচুনিটিটা আসলে সেইভাবে গ্র্যাব করতে পারেননি। বোলিংয়ে তিনি ঠিক আছে চলে, কিন্তু ব্যাটিংয়ে আসলে বেশি হতাশ করেছেন। আর বোলিংয়ের যে ব্যাপারটা আছে, যে মিরাজের চেয়ে শেখ মাহেদী বেটার টি20 বোলার, এইটা শেখ মাহেদী খারাপ ফর্মে থাকলেও এটা মোটামুটি হচ্ছে গিয়ে এটা একটা প্রতিষ্ঠিত ব্যাপার। কিন্তু মিরাজ যেহেতু ব্যাটিং এর অপরচুনিটিটা গ্র্যাব করতে পারেনি, ফলে টিমে ওই দুজনের রোলটাও যেহেতু আলাদা, সেই কারণে এইখানটাতে শেখ মাহেদীকে আবার ফিরিয়ে আনা হয়েছে এবং সেই অপরচুনিটিটা তিনি খুব দারুণভাবে, দুর্দান্তভাবেই কাজে লাগালেন। শেখ মাহেদীর এই ফেরাটা শেখ মাহেদীর জন্য যেমন গুরুত্বপূর্ণ, তার জন্য যেমন গুরুত্বপূর্ণ, তার কনফিডেন্সের জন্য যেমন গুরুত্বপূর্ণ, বাংলাদেশের টি20 সেট আপের জন্য, আমাদের স্পিন বোলিং অপশনের জন্য, স্পেশালি পাওয়ার প্লেতে, স্পেশালি ওই যে শুরুর অংশের বোলিংটায় আমাদের স্পিন অপশনের জন্য ভীষণ 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 রকম গুরুত্বপূর্ণ। শেখ মাহেদী যেভাবে ফিরলেন, সেই রকম ফেরাটাকেই প্রবাবলি ওই যে গানের ভাষায় বলা হয় যে এভাবেও ফিরে আসা যায়। শেখ মাহেদী দেখিয়ে দিলেন যে এভাবেও চ্যাম্পিয়নের মতো ফিরে আসা যায়।